শুভ সকাল প্রত্যেককে, তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা কবিতা আবহমান, এই কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো দিতে চলেছি। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা একটা আবহমান কবিতা থেকে একটা ডেমো দিলে ভালো হয়, তো আমি সেই সমস্ত ভাই বোনদের কথা মাথায় রেখে আজকের আমার এই ডেমোটা শুরু করছি। তো চলো দেরি না করে আজকের মূল আলোচ্য বিষয় আবহমান এই কবিতা সম্পর্কে আমি সরাসরি প্রবেশ করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। আজকে তারিখ কত? 18/1/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? নবম। বিষয়, আজকের বিষয় কি হবে? হ্যাঁ বলো সুজয়। বাংলা। আজকের পাঠ, আচ্ছা তোমরা এর আগে খেয়া কবিতাটা পড়েছিলে, মনে আছে? খেয়া কবিতায়, তো খেয়া কবিতায় তোমরা একটা ধারণা পেয়েছিলে না জন্ম মৃত্যুর ব্যাপার নিয়ে? তা আজকে আমি তোমাদের সেই রকমই একটা কবিতা পড়াবো যেখানে জন্ম এবং মৃত্যু বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আজকের কিন্তু একটা গল্প বা কবিতা রয়েছে, ঠিক আছে? তো আজকে আমি সেই কবিতাটাকে অনুসরণ করি, সেই জন্ম মৃত্যুর বিষয়টাকেই আজকে আমি একটা কবিতার মাধ্যমে তোমাদের বোঝাবো। তো আজকের আমাদের যে কবিতাটা হবে সেটার নাম হচ্ছে আবহমান। কি বললাম? আবহমান। এটা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর এটা নেওয়া হয়েছে তোমার কোথা থেকে? সেটা হচ্ছে অন্ধকার বারান্দা। অন্ধকার বারান্দা এই জায়গা থেকে কিন্তু এই কবিতাটা কিন্তু দেওয়া হয়েছে, এবং এটা মনে রাখবে এটা অন্ধকার বারান্দার 30 সংখ্যক কবিতা। কত বললাম? 30 সংখ্যক। তোমরা এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা বিখ্যাত একটা কবিতা ছিল, মনে আছে? উলঙ্গ রাজা কবিতা। কি বললাম? উলঙ্গ রাজা। তার মানে এখানে আমরা এই যে কবিতাটা, এই কবিতার জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল, এটা একটু প্রত্যেকে মাথায় রাখবে। ওকে, ঠিক আছে? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এটা কিন্তু আমরা প্রত্যেকে মাথায় রাখবো। চলো এবার আমরা একটু কবিতার মাধ্যমে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম আমাদের কবিতার নাম হচ্ছে আবহমান। কি বললাম? আবহমান। আচ্ছা, যে কোনো জিনিস শুরু করার আগে আমরা কবিতার নাম বা গল্পের নামের মাধ্যমে কিন্তু আমরা বিষয়টাকে বুঝতে পারি, তাই না? তা আমাদের এই যে এখানে আবহমান বলছে, আবহমান কথার অর্থটা অ্যাকচুয়ালি কি, বা আদৌ অর্থটা মানে কি, সেটা তো আমাদের জানতে হবে, তাহলে হয়তো কবিতাটা বুঝতে আমাদের কাছে অনেকটা সহজ হবে। তো চলো, আবহমান বলতে আমরা সেটাই বুঝি যেটা শাশ্বত। কি বললাম? শাশ্বত বা চলতেই থাকে এমন কিছু, বোঝা গেল? যেটার কখনো শেষ হবে না, চলতেই থাকে। তো এবার এখানে প্রশ্ন হচ্ছে কি চলতে থাকবে, তাই না? তো এই কবিতাটা বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে কিন্তু করতে পারেন। কেউ এটাকে গ্রাম শহর এই হিসাবে বর্ণনা করেন, আবার কেউ জন্ম মৃত্যুর বিষয়টাকে নিয়েও কিন্তু অনেকে বর্ণনা করে। তো আমার মনে হয় যে এটা জন্ম মৃত্যু দিয়ে বেশি ভালো হবে। তোমরা যদি বিভিন্ন রেফারেন্স খুলে দেখো তো সেখানে বিভিন্ন রকম ভাবে তার নিজস্ব ভঙ্গিতে তারা বর্ণনা করেছেন, তবে সবগুলোই সঠিক। তো চলো আমরা বিষয়টাকে একটু জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে দেখতে থাকি। আচ্ছা, খেয়া কবিতাটা তো আমরা জন্ম ভার্সেস মৃত্যু দেখেছিলাম নাকি? জন্ম বনাম মৃত্যু। আচ্ছা, এখানে কবিতার শুরুতে কবি একটা কথা বলছেন। কি বলছে? উঠানে গিয়ে দাঁড়া, ওই লাউ মাচাটার পাশে, সেখানে সন্ধ্যাতে একটা ফুল দুলছে। ফুল ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে আমরা প্রথমেই কিন্তু একটা সন্ধ্যার কিন্তু একটা বর্ণনা পেয়ে গেলাম। পেয়েছো? এবং সেখানে বলছে একটা ফুল দুলছে। কিসের ফুল? না তো সেটা হচ্ছে লাউ গাছের ফুল। কিসে দুলছে? সেটা হচ্ছে বাতাসে। কখন দুলছে? না তো আমরা বলবো সন্ধ্যাতে। তাহলে আমাদের এগুলো তো প্রত্যেকটা প্রশ্ন আসতে পারে, তাই আমরা এই জায়গাগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করব। তো এখানে পরের লাইনে কবি বলছে জন্ম আর মৃত্যু প্রসঙ্গকে কেন্দ্র কে এইখানে এসেছিল অনেক বছর আগে। তার মানে একটা হাসপাতালে আমরা যখন যাই, তো হাসপাতালে দুটো বিষয় তোমরা লক্ষ্য করবে। কেউ
জন্ম নেয়, আবার কেউ মৃত্যুবরণ করে, করে তো। তার মানে একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা ঘটছে। এখানে ব্যাপারটা সেটাই। তার মানে কে যেন এখানে এসেছিল অনেক বছর আগে, আবার কে যেন এইখান থেকে চলেও গেছে। তার মানে কি এখানে আসাটাকে বলছে জন্ম, আর চলে যাওয়া যেটা সেটাকে বলছে মৃত্যু। বোঝা গেল? যারা জন্ম নিয়েছিল সে কি করেছিল? নিবিড় অনুরাগে। নিবিড় মানে কি? গভীর। নিবিড় অনুরাগে ভালোবেসে কি করেছিল? নিবিড় অনুরাগে এখানে এসে ঘর বেঁধেছিল। ঠিক আছে? এই ঘরটা আমরা কেন বাঁধি আগে সেটা বলো। আমরা ঘর কেন বাঁধি? আমরা ঘর বাঁধি মূলত নিজের দেশকে ভালোবেসে, মাটিকে ভালোবেসে, হাওয়াকে ভালোবেসে। অর্থাৎ এখানে মাটি আর হাওয়াকে, মাটি আর হাওয়া এই বিষয়কে ভালোবেসে আমরা নিবিড় অনুরাগে ঘর বেঁধেছি। এবং এখানে একটা প্রসঙ্গ আছে যে নোটে গাছটা বড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। তার মানে নোটে গাছ, আশা করি তোমরা নোটে গাছ দেখেছো, যারা গ্রাম বাংলায় বাস করো তারা প্রত্যেকে নোটে গাছ দেখেছো। নোটে শাক হয়, ঠিক আছে? তো নোটে শাককে দেখবে নোটে গাছটা বুড়িয়ে ওঠে। বুড়িয়ে মানে কি? সময়ের সঙ্গে সঙ্গে সে হয়তো অনেকটা দুর্বল হয়ে যায়, কিন্তু মুড়োয় না। তার মানে কি এর কখনো শেষ হয় না। এখানে মুড়োয় না বলতে শেষ হয় না। কেন? কারণ সে হয়তো মরে যায় সেই গাছটা, কিন্তু সেই গাছের যে বীজ, সেই গাছের বীজ থেকে আরো অনেক নতুন নতুন নোটে গাছের সৃষ্টি হয়। তার মানে এই প্রক্রিয়াটা সবসময় আবহমান, অর্থাৎ চলতেই থাকে। সেই জন্য কবি কিন্তু এখানে এই প্রক্রিয়াটাকে বলেছেন। যেমন কেউ যখন জন্ম নেয়, আবার কেউ তো মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে কি মানুষের সংখ্যাটা কমতে থাকে? নিশ্চয়ই না। আবার কেউ নতুন ভাবে নতুন প্রজন্মের জন্ম হয়। ঠিক সেরকম ভাবে নোটে গাছটা হয়তো বুড়িয়ে উঠলো, আবার নতুন ভাবে নতুন প্রজন্মের জন্ম দিয়ে গেল। তার মানে এখানে কিন্তু আমরা সেই বিষয়টাকে কবি কিন্তু এখানে কিন্তু তুলে ধরেছেন। তার মানে জন্ম আর মৃত্যু একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে, সেটাই কিন্তু বার্তা কবি এখানে দিচ্ছেন। এই যে কবি ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, তার মানে কি এই যাওয়া আসা এটা যেন কখনো ফুরোচ্ছি না। জন্ম নিতেও আছে, মৃত্যু বরণ করতে আছে, এটা যেন একটা কন্টিনিউ, মানে চলতেই থাকে। যেটা বলে না, এটা হচ্ছে একটা পিপাসা, এক গুয়েটা দুরন্ত পিপাসা, অর্থাৎ এক রোখা টাইপসের। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। ঘাসের গন্ধ মানে বুঝতেই পারছো, কবি কিন্তু এখানে প্রকৃতির কাছাকাছি খুব থাকতে চেয়েছেন। এবং রাত্রে বেলায় সারাটা রাত কি করছে? তারায় তারায় স্বপ্ন বুনছে। দেখবা যখন রাত্রেবেলা আমরা খালি আকাশের দিকে তাকাই, তখন তারার দিকে তাকিয়ে কিন্তু আমাদের অনেক স্মৃতি মনে পড়ে। এখানে সেই কথাগুলোই কিন্তু কবি কিন্তু এখানে বলছেন। আর আমরা দেখতে পাই সেই আবার একই কথা, সন্ধ্যার বাতাসে ফুল দুলছে, ফুল দুলছে ফুল। তাই কবিকে আবার সে বলছে তোরা গিয়ে উঠানে দাঁড়া, সেই উঠানের পাশে দাঁড়া যেখানে সেই লাউ মাচাটা রয়েছে, তার পাশে একটা ফুল আছে। এই ফুল তোলার মধ্যে কবি কিন্তু তার স্মৃতিগুলোকে একটু একটু করে যেন মনে করছে, তারই কিন্তু বার্তা কিন্তু এখানে কিন্তু দিচ্ছে। আর পরের যে লাস্টের যে প্যারাটা আছে, তো সেখানে আমরা দেখতে পাবো দুঃখ হয় না বাসি। কি বাসি হয় না? দুঃখ। আর যন্ত্রণা নেভে না। এই যে জায়গাটা রয়েছে, যন্ত্রণা কিন্তু নেভে না। তার মানে কি আমাদের মনের মধ্যে দুঃখ কষ্ট থাকে, তাই বলে কি এটার কি শেষ হয়ে যাবে? নিশ্চয় না। পরবর্তী প্রজন্ম আবার আসবে, সেই একই রকম ভাবে সে আবার জন্ম নিবে। তার মধ্যেও কিছুটা দুঃখ কষ্ট থাকবে, প্লাস কি থাকবে? কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল হচ্ছে এক ধরনের সাদা ফুল, ঠিক আছে? এই যে কুন্দ ফুলের হাসি, অর্থাৎ শুভ্র শুভ্র ফুলের হাসি, সেই হাসির বার্তা কিন্তু এখানে কবি কিন্তু দিচ্ছে। এভাবেই সূর্য ওঠে, আবার সূর্য থেকে তো ছায়া পড়ে, আবার এভাবে সান্ধ্য নদীর হাওয়া ছুটে বয়। সেই আবার একই কবির সেই কথা, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। তার মানে কবি আবার সেটাই বলতে চাইছে, এই সব কিছু আবহমান, অর্থাৎ চলতেই থাকবে, কিন্তু এর কখনো শেষ হবে না। তার মানে জন্ম মৃত্যু এইটা চলতেই থাকবে, এটার কখনো পরিসমাপ্তি ঘটবে না, এটার শেষ নেই। এখানে কিন্তু তারই কিন্তু একটা বার্তা কিন্তু কবি কিন্তু দিয়েছেন। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের আজকের কবিতা, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।